ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনের কথা। আমি নিহারিকা। এখানে মনের কথা এই প্ল্যাটফর্মে কোনো রকম গল্প নয়, এখানে কিছু ঘটে যাওয়া আমাদেরই জীবনের কিছু ছোট ছোট ঘটনা তুলে ধরা হবে। যেমন সবার কাছে সব কথা বলা যায় না, অনেক সময় আমাদের মনের কথা ভিতরে চাপা পড়ে যায়, কিন্তু এখানে এই ছোট্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা তোমাদের মন খুলে কথা বলতে পারবে। তোমার দুঃখ, কষ্ট, ভালোবাসা, পাওয়া না পাওয়া সব কিছু আমরা শুনবো, অনুভব করব। আমরা আছি তোমার পাশে, এটাই আমাদের জায়গা যেখানে মন খুলে কথা বলা যায়। কিছু ছোট ছোট মধুর স্মৃতি যা আজও আমাদের সেই স্মৃতির মাধ্যমে আমাদের হাসায় বা কাঁদায়, এই নিয়ে আমাদের এই মনের কথা প্ল্যাটফর্ম, যেখানে ছোট ছোট গল্প, ছোট ছোট স্মৃতি, বন্ধুকে হারিয়ে ফেলা, আবার তার সাথীকে ফিরে পাওয়া, তাদের ছোট ছোট জীবনের ছোট ছোট ঘটনা যেটাকে আমাদের জীবনে একটা রেখা টেনে দিয়ে যায়। কোনো সময় আমাদের সেই স্মৃতি হাসায়, আবার কাঁদায়। তো আসুন বেশি কথা না বাড়িয়ে আজ একটি ছোট গল্প দিয়ে আমরা শুরু করি। গল্প নয়, ঘটনা দিয়ে শুরু করি, যেটা আমারই এক বন্ধু, যার মাধ্যমে এই গল্পটা ঘটনাটা আমার শোনা, সেই ঘটনাটা আজ তুলে ধরতে চাই। আমার বন্ধুর জীবনেরই ঘটনা, যেটা আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। ঘটনাটি শুরু করার আগে আমি একটা কথা জানাই যে আমার বান্ধবীর অনুরোধে আমি তার নামটা গোপন রাখলাম। তো আমার বান্ধবী যেভাবে গল্পটা ঘটনাটা আমাকে বলেছে, আমি সেভাবেই আপনাদের কাছে তুলে ধরছি। আমি রিয়া, আমরা দুই বোন। আমি ছোট বোন, আর আমার দিদি আমার থেকে 4 বছরের বড়। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি। আমার মা সংসারের কাজেই ব্যস্ত থাকতো, এটা স্বাভাবিক কথা, হাউসওয়াইফরা সবসময় সংসারের কাজেই ব্যস্ত থাকে। তো তাই আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখতাম আমার দিদি আমাকে কোলে পিঠে মানুষ করেছে। আমার প্রত্যেকটা জিনিস, আমার দেখাশোনা, আমার প্রয়োজন অপ্রয়োজন, প্রত্যেকটা জিনিস আমার দিদি আমার সব কিছু মায়ের মতো আমার প্রয়োজন মিটিয়েছে। তো দিদি পড়াশোনাতে খুবই ভালো ছিল, তার সঙ্গে দিদি ভরতনাট্যম শিখতো। তো ভরতনাট্যমে আমার দিদি খুব ভালো স্টুডেন্ট ছিল। আমি যখন 4 বছর, তখন আমাকে দিদির স্কুলেই ভর্তি করানো হলো। দিদি যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়তো, সেহেতু আমাকেও সেই দিদির স্কুলেই ভর্তি করা হলো। তো আমি এখানে স্কুলের নাম এবং জায়গার নাম গোপন রাখলাম আমার নিজের একটু অসুবিধার জন্য। দিদি আমার পড়াশোনা থেকে স্কুল যাওয়া পর্যন্ত সব দায়িত্বই দিদি পালন করত। তাই আমি দিদিকে আমার মায়ের থেকেও বেশি ভালোবাসতাম। দিদি যখন উচ্চ মাধ্যমিক দেবে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। দিদি খুবই শান্ত ও চাপা ধরনের। বাবা মায়ের মুখের ওপর কোনো দিন কোনো ধরনের কথা বলতে আমি দেখিনি। দিদি খুব চুপচাপ, আর আমি ঠিক তার উল্টো ছিলাম। দিদি উচ্চ মাধ্যমিক শেষ করার সাথে সাথে ভরতনাট্যমের মাস্টার ডিগ্রিও কমপ্লিট করে। বাবারও বয়স হচ্ছিল। বাবা
একদিন মাকে দিদির বিয়ের ব্যাপারে কথা বাড়িতে বলা শুরু করে যে বাবার বয়স হচ্ছে, তো দিদিও 18 বছর হয়ে গেল, এবার কোনো রকম একটা সুপাত্র দেখে যেন দিদিকে পরের বাড়ি পাঠানো হয়। মেয়েরা স্বাভাবিকত মায়ের কাছে, বাবা মায়ের কাছে পর, নিজের বাড়ি বলতে শ্বশুর বাড়ি, তো এটাই আমরা জেনে এসেছি। কিন্তু দিদির ইচ্ছা ছিল যে আরো পড়াশোনা করবে আর নিজেকে একটা ভরতনাট্যম ডান্স একাডেমি স্কুল খুলবে। কিন্তু বাবা মা এর কথা শুনে দিদি চুপ করে থেকে গিয়েছিল। সব সময় এই নিয়ে চিন্তা করত যে তার হয়তো আর মনের আশা পূরণ হবে না, তার না পড়াশোনা হবে, না তার শখের জিনিস ভরতনাট্যম ডান্স একাডেমি খোলা হবে। দিদি এই নিয়ে সব সময় একটা চিন্তা করত, চুপচাপ থাকতো। আমি দিদিকে দেখতাম চুপচাপ আছে। আমি একবার এই নিয়ে কথাও বলেছিলাম যে দিদি, তুই একবার তোর মনের কথাগুলো বাবা মাকে জানা। দিদি জানায়, সবার তো আর সব আশা পূরণ হয় না, সবাই চায় এক আর হয়ে যায় আর এক। দিদির বিয়ের কথা চলছিল, হঠাৎ একটা জায়গায় বিয়ের পাকা কথাও হয়ে যায়। বাবা রাজি হয় শুধুমাত্র একটা কারণে, ছেলে বাবা মায়ের একমাত্র সন্তান। ছেলে একটা প্রাইভেট ফার্মে কোম্পানিতে চাকরি করে, অবস্থাও ভালো, ঘরবাড়িও ভালো, খারাপ নয়। দিদি বাবা মায়ের কথাতে রাজি হয়ে যায়, ইচ্ছা না থাকলেও। দিদির বিয়ে, আমারও খুব আনন্দ, বাড়িতে একটা আনন্দের মেজাজ। যেখানে একটা মেয়ের বিয়ের সময় একটা কেনাকাটা, আনন্দ, হইচই, ইনভিটেশন দেওয়া, আত্মীয় স্বজন সবাইকে, এই নিয়ে বাড়িতে একটা আলাদাই আনন্দের পরিবেশ। কিন্তু দিদির মনের মধ্যে কোনো আনন্দ ছিল না। দিদি শুধু চুপচাপ থাকতো, কোনো কথা বলতো না। আমি তখন মাধ্যমিকের স্টুডেন্ট। দিদির বিয়ের 1 বছর দেখতে দেখতে কেটে গেল। দিদি মাঝে মাঝেই আসতো, কিন্তু 2 দিনের বেশি থাকতো না। মা যখন জানতে চাইতো, কি রে তোর শ্বশুরবাড়ির লোকজন কেমন, তারা তোকে আপন করে নিয়েছে তো, তুই তাদের ঠিকমতো দেখাশোনা করছিস তো নিজের বাবা মায়ের মতো, কি রে তোর স্বামী তোর কথা শোনে, তোর স্বামীর কথা শুনে চলবি, এখন ওরাই তোর নিজের। তখন দিদি শুধু একটা কথাই ঘাড় নেড়ে বলতো, হ্যাঁ ওরা খুবই ভালো। এরকমই কথা চলতো। তো দিদি যখন আমাদের বাড়ি আসতো, তখন দিদি আমার ঘরেই রাত্রিরে আমরা একসাথেই আমরা শুতাম। তো আমার খুব জানার ইচ্ছা হতো দিদি তার শ্বশুর বাড়ি কিভাবে সবাইকে নিয়ে থাকছে, যেটা সবাইকারই ইন্টারেস্ট থাকে। ছোট বোন থাকলে, দিদির আগে বিয়ে হলে সবাই জানতে চায়, কিরে দিদি তোর বর কেমন, তোর শ্বশুর শাশুড়ি কেমন। তো আমিও সেরকম ভাবেই জিজ্ঞাসা করেছিলাম যে দিদি তোর ম্যারেড লাইফ কেমন চলছে। দিদি কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় আমায় বলল, এই তুই এখনো ছোট আছিস, ঠিক আছে, এসব দিকে মাথা না ঘামিয়ে নিজের পড়াশোনায় নজর দে, নিজের পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যা, আর চেষ্টা কর নিজের পায়ে দাঁড়াবার, যাতে আমার মতো আর ভুল না তুই করিস। আমি তখন মাধ্যমিকের স্টুডেন্ট, তো তাই বিয়ে নিয়ে একটা আলাদাই ব্যাপার ছিল, একটা মজা মজা ব্যাপার। তো এই ব্যাপারটা আমি ঠিক বুঝতেও পারলাম না, অত মাথাও ঘামাইনি। আমার মাধ্যমিকের এক্সাম শেষ হলো, শুনলাম দিদি তখন ফার্স্ট প্রেগনেন্ট, মা হতে চলেছে, প্রথম সন্তান। স্বাভাবিক একটা আনন্দের ব্যাপার। প্রথম সন্তান স্বাভাবিক বাবার বাড়িতেই হয়, কিন্তু দিদির ক্ষেত্রে
সম্পূর্ণ আলাদা। জানি না দিদির শ্বশুরবাড়ি যেন কেমন একটু। তো তাদের প্রথম সন্তান বাবার বাড়ি নয়, তার নিজের বাড়িতেই হবে। জামাইবাবু পাঠালো না দিদিকে বাবার বাড়ি। তো যাই হোক, এইভাবে 9 মাস কাটলো। দিদির নর্মাল ডেলিভারি হলো, মেয়ে সন্তান জন্ম দিল দিদি। আমরা তো খুব আনন্দেই ছিলাম যে দিদির একটা ছোট্ট বেবি এসেছে, ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট চোখ। আমাদের খুবই আনন্দ হলো, সে কন্যা সন্তানই হোক আর পুত্র সন্তানই হোক। কিন্তু জানি না জামাইবাবুর মুখে কোনো রকম হাসি দেখলাম না। হয়তো চেয়েছিল পুত্র সন্তান, কিন্তু করাই বা কি যায়, ভগবান যাকে যেটা দেয়। মেয়ের নাম দিদি খুব শখ করেই রেখেছিল, অনামিকা। খুব মিষ্টি ছিল দিদির মেয়ে, দিদির থেকেও মিষ্টি। তো এইভাবেই দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। আমিও নিজেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, পড়াশোনা, নিজেকে একটা কোনো জায়গায় গিয়ে আমার লাইফটাকে সেটেল করা, এই সব নিয়ে আমিও ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম। দিদির মেয়ে 4 বছর। একদিন ফোন করে আমায় হঠাৎ দিদি জানায় যে ও একটা ভরতনাট্যম ডান্স একাডেমি স্কুল খুলতে চায়। আমাকে বলছিল একটু সাহায্য করতে, কিন্তু শ্বশুর বাড়িতে কেউ রাজি হচ্ছে না। কারণ বলছে বাড়ির বউ সংসারের কাজ ছেড়ে এই নাচ টাচ শেখাবে, আর কিছু নয়। সংসার হয়েছে, সংসার মনের মতো করো, সন্তান আছে, স্বামীর যত্ন করো, শ্বশুর শাশুড়ির যত্ন করো, সন্তানের যত্ন করো। তো এই ডান্স ফান্স করে কিছু হবে না। কিন্তু দিদি সে ভরতনাট্যম মাস্টার ডিগ্রি নিয়েছে, সে কি পারে তার শখের জিনিসটাকে বিসর্জন দিতে? তো এই নিয়ে দিদি আমাকে বলছে, আমি খুব চিন্তা করছি রে, যে আমি একটা ডান্স একাডেমি খুলতে চাই, কিন্তু তোর জামাইবাবুও রাজি হচ্ছে না। আমি তখন বললাম, তুই অত চিন্তা করিস না, ঠিক আছে, এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। আমি তো শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলবো, জামাইবাবুর সঙ্গেও কথা বলবো, আমি ঠিক ওটা ম্যানেজ করে নেবো। আমি হালকার উপর দিয়ে ব্যাপারটা প্রথমে নিয়েছিলাম, কিন্তু দিদি তো কোনোদিন মন খুলে কথা কিছুই বলেনি, আমি বুঝতেও পারিনি। তার কয়েকদিন পর হঠাৎ একদিন দুপুরে একটা ফোন কল আসে, দিদি আর নেই, দিদিকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমরা তো হঠাৎ এই ফোন পেয়ে যেন পায়ের তলার মাটি আমাদের সরে গেল। তখন কিছু ভাবনা চিন্তা না করে আমি, বাবা, মা, আমরা 3 জনেই ছুটলাম হসপিটালে। গিয়ে দেখি যে দিদি আইসিইউতে ভর্তি হসপিটালে। মানে যা কোনোদিন ভাবতে পারিনি যে আজ দিদিকে এই পরিস্থিতির মধ্যে আমাদের দেখতে হবে, ফিউচারে দেখতে হবে, আমরা কখনোই ভাবিনি। তো বেডে দেখলাম আইসিইউতে ভর্তি, পুরো অবস্থায় দিদি পড়ে আছে, কোনো জ্ঞান নেই, কিচ্ছু নেই। তো ডাক্তার তো আমাদের সাথে দেখা করতে দিলই না, চেষ্টা করলাম, আর দেখা করবই বাকি, দিদির তো কোনো জ্ঞানই নেই, সে কথাও বলতে পারে না। মা খুব কান্নাকাটি করছে, বাবাও খুব ভেঙে পড়েছে। দিদির মেয়েকে দেখলাম জামাইবাবুর কোলে, মা মা করে কাঁদছে, এটাই স্বাভাবিক। ডাক্তার কারোর সাথে দেখা করতে দিতে চায় না। দুপুর 1:30 ফোন আসে আমাদের বাড়িতে, যখন ঘটনাটা ঘটেছে। আর সন্ধ্যে 7টার সময় ডাক্তার দিদিকে মৃত বলে ঘোষণা করে। খুব খারাপ খবর। বাড়ি একদম শ্মশানের মতো চুপচাপ। কি হলো কি না হলো আমরা কিছুই বুঝতে পারলাম না। পোস্টমর্টম হলো, সবই হলো, কিন্তু আমরা কিছুই পোস্টমর্টমের রিপোর্ট
কিছুই আমরা হাতে পেলাম না, কিছুই জানতে পারলাম না। যা কিছু করলো ওর শ্বশুরবাড়ির লোকই সব কাজ করলো। এমনকি আমাদের তার কোনো রকম তার ধারে কাছে আমাদের যেতে দেওয়া হলো না। শুধু এটাই জানতে পারলাম যে জামাইবাবু বলল যে দিদি রান্না করতে গিয়ে কাপড়ে আগুন লেগে যায়। কেউ বুঝতে পারেনি। যখন দিদির শ্বশুর শাশুড়ি বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। তারপর তাকে সবাই হসপিটালে নিয়ে আসে, আইসিইউতে ভর্তি করানো হয়। তো দিদি আজ আমাদের মধ্যে নেই। দিদি আজ থেকে 5 থেকে 6 বছর হলো আজ আমাদের ছেড়ে চলে গেছে। তো আজও আমি দিদির সঙ্গে সেই আমার সময় কাটানো প্রতি মুহূর্ত, যেমন দুই বোনে হয়, কখনো ঝগড়া, কখনো ভালোবাসা, কখনো মারামারি, কখনো খুনসুটিপনা, সেই স্মৃতিগুলো আজও আমার মধ্যে আমাকে কখনো কখনো হাসায়, কখনো কখনো কাঁদায়। আমি দিদিকে আজও ভুলতে পারিনি। কিন্তু আমি একটা কথা কখনোই কিছুভাবেই আমি বুঝতে পারছি না যে দিদি কেনই বা আত্মহত্যা করলো। এটা কি শুধুই আত্মহত্যা, না আত্মহত্যা করতে তাকে বাধ্য করা হয়েছিল, না তার আত্মহত্যার পিছনে একটাই কারণ ছিল যে তার ভারতনাট্যম ডান্স একাডেমি স্কুল ওপেন করার। দিদি কোনো কথাই আমাদেরকে বলেনি, খুব চাপা ছিল। তাই আজও পর্যন্ত জানতে পারলাম না, বুঝতে পারলাম না যে দিদি কেন আমাদের মাঝে নেই, কেন দিদি হারিয়ে গেল, কিসের জন্য। দিদির মৃত্যু রহস্য আজও আমাদের কাছে একটা রহস্য হয়েই থেকে গেল। ঘটনাটা যখন আমাকে বলছিল আমার বান্ধবী রিয়া, তখন শোনার সময় আমি ভীষণভাবে হতাশ হয়ে পড়েছিলাম। আমার একটাই প্রশ্ন ছিল আমার বান্ধবী রিয়াকে, যে তোরা এ ব্যাপারে কোনো স্টেপ নিসনি? আমার বান্ধবী তখন বলে, বাবাকে বলেছিলাম এ ব্যাপারে যে বাবা তুমি একটা স্টেপ নাও। আমার বাবা একটা কথাই তখন হতাশ হয়ে বলল যে যে যাবার সে তো চলেই গেছে, এখন সে কি আর ফিরে আসবে? তাই আমি চাই না যে আর কোনো ঝামেলা করতে। ঝামেলা করে সে যদি ফিরে আসতো তাহলে আমি করতাম, কিন্তু সে তো আর আমাদের কাছে ফিরে আসবে না। তাই তোর দিদি যেখানে গেছে সে যেন সেখানে শান্তিতেই থাকে, ভালো থাকে। তাই এ ব্যাপারটা নিয়ে আমরা আর কোনো রকম আলোচনা করিনি। কিন্তু আমার মনের মধ্যে আমার দিদিকে নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আমার গল্পটা হয়তো আমি রিয়ার মতো ঘটনাটা আমি তুলে ধরতে পারিনি, তবু আমি চেষ্টা করেছি রিয়ার জায়গায় দাঁড়িয়ে ঘটনাটা শোনাবার। সত্যি ঘটনাটা খুবই মানুষকে হতাশ করে। তো এই রকম যদি ঘটনা আপনাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে থাকে, বা কিছু স্মৃতি যেগুলো আপনাদের মধ্যে খুব আনন্দ দেয়, কিছু হারিয়ে যাওয়া, কিছু ফিরে পাওয়া, কিছু সুখ দুঃখ, এরকম যদি ছোট ছোট ঘটনা আপনাদের জীবনে থেকে থাকে, তাহলে আমি অনুরোধ করব আমার শ্রোতাদের যে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে পাঠান। আমাদের ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিংক এবং জিমেল দেওয়া আছে। আপনারা সেখানে আপনাদের ঘটে যাওয়া জীবনের ঘটনা পাঠান। আমরা চেষ্টা করব যে আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো, ছোট ছোট মুহূর্তগুলো আমরা তুলে ধরবো আপনাদের কাছে। তাই আমার শ্রোতাদের অনুরোধ, আপনারা দয়া করে এই প্ল্যাটফর্ম বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আরও নতুন নতুন
ঘটনা শোনার জন্য আমাকে ফলো করুন। আর আমাদের মনের কথা এই প্ল্যাটফর্মটি বা চ্যানেলটি আপনাদের জীবনের সত্য ঘটনা নিয়ে আবার ফিরে আসবে প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রাত 10টায়, যেখানে আপনাদেরই জীবনের সত্য ঘটনা নিয়ে আমি আবার আসব।